এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা ম্যাথ এবং জিকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা একটা বিভিন্ন প্র্যাকটিস সেট দিয়েছি। এছাড়াও আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এসএসসি, গ্রুপ সি অনেকগুলি প্র্যাকটিস দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথমে এখানে যে কোশ্চেন দেওয়া রয়েছে সেটি হলো অভিশংসনের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে। অপশনতে রয়েছে রাষ্ট্রপতি, অপশন বি স্পিকার, অপশন সি প্রধানমন্ত্রী, সেনাপ্রধান। সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। অভিশংসনের মাধ্যমে মানে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। ইমপিচমেন্ট পরীক্ষা জিজ্ঞেস করে ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা মনে রাখবে আর্টিকেল 61 এ রয়েছে ইমপিচমেন্ট। এই ইমপিচমেন্টের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএ থেকে, আমেরিকা থেকে। বিমানের কাঠামো নির্মাণে নিম্নের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা রাজস্থানে অবস্থিত। আর পরীক্ষা জিজ্ঞেস করে কোটা কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে চম্বল নদীর তীরে অবস্থিত কোটা, চম্বল। প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? এটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় যে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তিনটি গতিসূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। এটি হলো তৃতীয় গতিসূত্র। আর প্রথমে রয়েছে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটি সমগ্র সরলরেখায় চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার মানে কি প্রথম সূত্র থেকে আমরা জানতে পারা যায় জাড্য সম্পর্কে ধারণা, জাড্য সম্পর্কে ধারণা। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে নিউটনের প্রথম সূত্র থেকে কি জানা যায়, জাড্য সম্পর্কে জানা যায়, এবং দ্বিতীয় গতিসূত্রে জানা যায় বলের বলের পরিমাপ সম্পর্কে, বলের পরিমাপ, পরিমাপ, পরিমাপ। আর প্রথম সূত্র থেকে জাড্য এবং বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা। কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে বস্তু চিরকাল সমগ্র সরলরেখা বরাবর চলতেই থাকবে। ঠিক আছে, এই যে লিকুইডিটির যে ফর্মুলা সেটা দেওয়া রয়েছে নিউটনের প্রথম সূত্র থেকে। আর দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যে দিয়ে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। কারণ সেখান থেকে আমরা কনসেপ্ট থেকে আমরা পাই F = m × a। এটা হলো বল, ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক। তাহলে F = তার মানে কি বল ইন্টু ভরের গুণফল। F মানে বল। এসআই পদ্ধতিতে এই বলের একক হলো নিউটন। আর সিজিএস পদ্ধতিতে F এর একক হলো, F মানে বলের একক হলো ডাইন। 1 নিউটন = 10⁵ ডাইন। আর তৃতীয় সূত্র এটা, প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন রয়েছে বাল গঙ্গাধর তিলক, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি বি আর আম্বেদকর এবং অপশন জওহরলাল নেহরু। ভারতের সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকর। অপশন সি হবে সঠিক উত্তর। তিনি ছিলেন ভারতীয় সংবিধানের মেন আর্কিটেক্ট। তাহলে বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সনের 26শে নভেম্বর, এনফোর্স হয় 1950 সনের 26শে জানুয়ারি। প্রথমে আমাদের যখন সংবিধান গৃহীত, যখন আর্টিকেল ছিল 395টা আর্টিকেল, 18টা পার্ট, 8টা শিডিউল। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী তামা উত্তোলনের জন্য বিখ্যাত। অপশন বি সঠিক উত্তর। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? ভারতের অর্থমন্ত্রী সবসময় লোকসভায় বাজেট পেশ করেন, যে অর্থনীতি বাজেট রয়েছে সেটা। এবং প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। এই 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার ট্রেন্ড শুরু হয়েছে 2017 থেকে। নিচের কোন দিনটি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? এর সঠিক উত্তর হবে 21শে মার্চ। 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপর 90° কোণে পড়ে, মানে কিরণ দেয়। আর 21শে মার্চকে বলা হয় মহাবিষুব।
মহাবিষুব। 21শে মার্চ তারিখে দিন ও রাত্রি সমান হয় এবং 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে মার্চকে মহাবিষুব বলা হয়, 23শে সেপ্টেম্বর জলবিষুব। বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি। আর 21শে জুন দিন সবচেয়ে বড় হয়। এই সময় পৃথিবী উত্তর গোলার্ধের দিকে হেলে থাকে এবং সূর্য কিরণ দেয়, তাই 21শে জুন তারিখে দিনটি সবচেয়ে বড় দিন। সামার সলিস্টিস বলা হয়। আর 21শে জুন এই জন্য ওয়ার্ল্ড যোগা ডে, বিশ্ব যোগা দিবস এই দিনই পালন করা হয়, ওয়ার্ল্ড যোগা ডে। আর 22শে ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হয়, এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে কিন্তু, আর দক্ষিণ গোলার্ধে ঠিকঠাক উল্টো। সবচেয়ে ছোট এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে, কিন্তু দক্ষিণ গোলার্ধে ঠিকঠাক উল্টা। আর 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিন সমান হয়। 21শে মার্চকে বলা হয় মহাবিষুব, 23শে সেপ্টেম্বর বলা হয় জলবিষুব। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত বছর? 65 বছর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। আর হাইকোর্টের ক্ষেত্রে 62 চিফ জাস্টিসের। আর সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1950 সনে 26 জানুয়ারি। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 34 জন, একজন প্রধান আর বাকি 33 জন থাকে। বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন বি.আর. গাভই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা লেখা রয়েছে 124 নম্বর আর্টিকেলে। প্রাকৃতিক নির্বাচন বাদে প্রবক্তা কি? প্রাকৃতিক নির্বাচন বাদে প্রবক্তা ছিলেন অপশন বি চার্লস ডারউইন। চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন বাদে প্রবক্তা। তিনি বিবর্তনবাদ নিয়ে কাজ করেছিলেন। আর তার লেখা বিখ্যাত বই পরীক্ষায় জিজ্ঞেস করেছে, যেটা দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস। ম্যান্ডেলকে বলা হয় বংশগতির জনক। তিনি বংশগতি নিয়ে গবেষণা করেছিলেন জনক। ল্যামার্কের বিখ্যাত বই ফিলোসফিক জুওলজি। ল্যামার্কও এই বিবর্তন নিয়ে গবেষণা করেছিলেন। তিনি ব্যবহার অপব্যবহারের সূত্র দিয়েছিলেন। বিবর্তন নিয়ে গবেষণা করেছিলেন তিনি, ব্যবহার এবং অপব্যবহারের সূত্র ব্যবহার করেছিলেন। ব্যবহার অব্যবহার, কোন অঙ্গ যদি কেউ ব্যবহার করতে থাকে তাহলে সেটা সচল থাকবে, না ব্যবহার করে সেটা আস্তে আস্তে অবলুপ্তির পথে যাবে। এই যে যেমন ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ল্যামার্ক। আর চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস হলো চার্লস ডারউইনের লেখা বিখ্যাত বই। আর ম্যান্ডেলকে বলা হয় বংশগতির জনক, আর চার্লস ডারউইনকে বলা হয় বিবর্তনবাদের জনক। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী চরমপন্থীর মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? যখন বিভাজন হয়েছিল সেটা হলো 1907। সেই সময় হয়েছিল সুরাট অধিবেশন। সুরাট। তখন সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। সুরাট সেদনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। আবার নরমপন্থী চরমপন্থী ইউনাইটেড হয় 1916 সনে। বিভাজন হয়েছিল 1907-এ সুরাট অধিবেশনে, তখন সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। কংগ্রেসের সেশন হয়েছিল তখন সেই সময়। আর আবার তারা ইউনাইট হয়েছিল, একসঙ্গে হয়েছিল 1916 সনে। সেটা হয়েছিল লখনৌ অধিবেশনে, লখনৌর সুরাট অধিবেশন। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন অম্বিকাচরণ মজুমদার। কংগ্রেসের প্রথম সেশন হয়েছিল 1885 সনে। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? এটা অবস্থান করেছে কেরলের ত্রিবান্ধপুরম। আর সতীশ ধাওয়ান যদি স্পেস রিসার্চ সেন্টার বলা হয়,
অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার এটা রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা স্থাপিত হয়েছিল 1969 সালে 3 আগস্ট। এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু। কোষের আত্মঘাতী থলিকা কোন অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। লাইসোজোম আমাদের কোষের মধ্যে দেখা যায়, এটা একটি কোষ অঙ্গাণু। লাইসোজোম হাইড্রোলাইটিক নামে এক ধরনের এনজাইম ক্ষরণ করে, হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইম কি করে? আমাদের কোষের মধ্যে থাকা জীর্ণ কোষগুলিকে ধ্বংস করে। কিন্তু জীর্ণ কোষকে ধ্বংস করতে করতে এটা অতিরিক্ত পরিমাণে এমনভাবে নির্গমন করে যখন লাইসোজোম কি হয়, তখন নিজের কোষকেও ধ্বংস করা শুরু করে। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তাহলে সেখান থেকে কি এনজাইম নির্গত হয়? হাইড্রোলাইটিক এনজাইম। লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ অফ দি সেল, ইংরেজি যদি যাওয়া থাকে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরি হয় এখানে, বা প্রোটিন সিনথেসিস হয়, এই জন্য একে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। আর সেন্ট্রোজোম এটাও একটা কোষ অঙ্গাণু, এটা কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন। আমাদের মস্তিষ্কে যে স্নায়ু কোষ রয়েছে, স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, এই জন্য স্নায়ু কোষ বিভাজিত হয় না। এটা জিজ্ঞেস করে, সেন্ট্রোজোম অ্যাক্টিভ নয়। তাহলে আমাদের দেহে কোথায় সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম তো কোষ বিভাজনে সাহায্য করে। আমাদের স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে, সেটা কি নিষ্ক্রিয়। স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়। পরীক্ষা জিজ্ঞেস করবে আমাদের দেহের কোথায় সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে? স্নায়ু কোষ। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন। মস্তিষ্কে স্নায়ু কোষ থাকে, মস্তিষ্ক বিভাজন হয় না। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। শক্তি উৎপন্ন করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে। এই যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। এক অণু গ্লুকোজ দহনে পায় 38 অণু এটিপি উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ দহনে পায় 38 অণু এটিপি উৎপন্ন হয়। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স, 1784 সনে। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। অপশন এ হবে সঠিক উত্তর। নানা সাহেবকে সাহায্য করেছেন তাতিয়া টোপি। লক্ষ্মীবাই ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন কনুয়ার সিং বিহারে। মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন ব্যারাকপুর থেকে। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ জওয়াহরলাল নেহরু, অপশন বি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন ই সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে এর সঠিক উত্তর। ভারতের জাতীয় সম্মেলন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স স্থাপিত হয়েছিল 1976 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। সেটা হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে।
এতে আকবর জয়লাভ করেছিল। আর 1526 হয়েছিল পানিপথের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট পানিপথের যুদ্ধ। পানিপথ সেটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, ইব্রাহিম লোদি, যা সংঘটিত হয়েছিল 1526 সনে। এতে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761। তাহলে 2 নম্বর 1556 আর প্রথমটা হলো 1526 আর তৃতীয় হয়েছিল 1761। আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে, আফগান এবং মারাঠাদের মধ্যে, আফগান প্লাস মারাঠাদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। আফগানদের হয়েছিল আহমদ শাহ আবদালি, মারাঠাদের তীব্রভাবে পরাজিত করেছিল। মারাঠা এবং কেশরী নামে দুটি পত্রিকা সম্পাদন করেছিলেন কি? অপশন ডি বাল গঙ্গাধর তিলক। মারাঠা হলো ইংরাজি আর কেশরী হলো মারাঠি ভাষায়, মারাঠি। আর বাল গঙ্গাধর তিলক যা যেখানে হচ্ছে লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর, এদেরকে বলা হয় লাল বাল পাল। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, 1905। বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য। ভ্যালেন্টাইন চিরল তাকে অস্থিরতার জনক বলেছিলেন, অস্থিরতার জনক ভ্যালেন্টাইন চিরল বলেছিলেন। আর বাল গঙ্গাধর তিলক মারাঠা ও কেশরী পত্রিকা চালু করেন তিনি। এর সঙ্গে মনে রাখো বাল গঙ্গাধর তিলক শিবাজি এবং গণপতি উৎসব চালু করেন, শিবাজি এবং গণপতি উৎসব। এবার ম্যাথ, 8a³ মাইনাস পিবি কিউব এত হলে পি এর মান নির্ণয় করো। এটা একটা দেখো এ কিউব বি কিউবের ফর্মুলা চলে পড়েছি। তাহলে 8a³ মাইনাস পিবি তার হোল কিউব, এই পোর্শনটা ভালো করে লক্ষ্য করো। এটা হলো এই ফর্মুলাতে আমাদের পড়েছে, সেটা হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এই পাশেরটা আমি লিখে নিয়ে যাই, এই পাশেরটা তার মানে এই যে এতটুকু টার্ম 2a থেকে 2a মাইনাস 3b ইন্টু 4a স্কোয়ার প্লাস 6ab 9b স্কোয়ার এত পর্যন্ত একটা ফর্মুলা পড়েছে, সেটা হলো কি a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এই গোটাটার জায়গায় আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। এ মানে আমাদের 2a তার কিউব মাইনাস বি মানে আমাদের 3b তার কিউব। তাহলে আমরা এখান থেকে পেলাম 8a³ প্রথমে যা থাকবে তাই মাইনাস পি বি তার হোল কিউব ইকুয়াল টু 2a³ মাইনাস 3b³ এখান থেকে আমি কম্পেয়ার করব। তাহলে 8a³ দেখো আউট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি মাইনাস pb³ ইজ ইকুয়াল টু মাইনাস 3b³ মাইনাস মাইনাস ক্যান্সেল, পড়ে থাকবে আমাদের কি p³ b³ ইকুয়াল 3 এর কিউব হবে 3, তাহলে pb³ তাহলে p³ b³ আর 3 এর কিউব হবে 27, এই যে b³, ঠিক আছে, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে b³ কাটা, তাহলে p এর মান আমরা এখান থেকে পাবো 3, তাহলে p ইকুয়াল টু 3, এই কিউব কেটে গেল মাথারটা, তাহলে p এর মান 3। 5 বছর পূর্বে এটা হবে, পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত 6:7, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:9, তবে এর বর্তমান বয়স কত? তাহলে 5 বছর পূর্বে এ আর বি এদের বয়সের অনুপাত ছিল 6:7, 5 বছর এটা পর তাদের বয়সের অনুপাত দাঁড়ালো 8:9। এখান থেকে বের করতে বলেছে এর বর্তমান বয়স কত। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের গ্যাপ কি রয়েছে 1, গ্যাপ কত 1, তাহলে সেম গ্যাপ, কতটা বাড়লো 6 থেকে 8 বিয়োগ করো 2, 7 থেকে 9 বিয়োগ করো 2, 2 বৃদ্ধি হল। এই যে 2 এর মান 5 বছর আগে আর 5 বছর পরে, তাহলে আলটিমেটলি কত হলো 10, এই 2 এর ভ্যালু হলো 10, তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 5। আমাকে এখান থেকে বের করতে বলছে এর বর্তমান বয়স কত, এ মানে আমাদের 6 এর মান বের করে নিই। তাহলে 1 এর মান যদি 5 হয়, এখানে 6 এর মান মানে এর ভ্যালু সেটা দাঁড়াবে 5 6 30, কিন্তু এখানে যে 30 বছরটা বের করলাম সেটা আসলে কি 5 বছর পূর্বে এর বয়স,
কিন্তু আমাকে বের করতে বলছে এর বর্তমান বয়স কত। তাহলে 5 বছর পূর্বে এর বয়স কত যদি বলতো, অ্যান্সার হতো 30, কিন্তু বর্তমান বয়স আমাকে বের করতে বলছে, তার জন্য এর সঙ্গে আমি আরো 5 অ্যাড করে দেবো, 30 আর 5 35 বছর হবে এর বর্তমান বয়স। অপশন বি। এ, বি এবং সি ব্যবসাতে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসার শেষে এত টাকা 11,700 টাকা লাভ করে। তাই বি কত টাকা পাবে? এ, বি, সি যাদের মূলধনের অনুপাত 1/4, 1/3 ইসটু 1/2, টোটাল লাভ হলো তাদের 11,700 টাকা। এখান থেকে বি কতটা পাবে সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে যখন অনুপাত এরকম ফ্র্যাকশন আকার থাকবে, তোমাদের কাজ হলো প্রথম সিম্পল ফিগারে নিয়ে আসা। তাহলে 4, 3, 2 এদের এলসিএম করো, 4, 3, 2 এলসিএম হয় 12, 12 দিয়ে প্রত্যেকটিকে গুণ করবে। তাহলে 12 কে যদি 1/4 দিয়ে গুণ করলে 3, 1/3 কে 12 দিয়ে গুণ করলে 4, আর 12 কে 1/2 দিয়ে গুণ করলে 6। তাহলে 4, 3, 7, 6, 13, এই যে টোটাল আমাদের প্রফিট, এই 13-র ভ্যালুই দেওয়া রয়েছে 11,700। তাহলে একের ভ্যালু আমরা বলবো 9, 13, 117, 9 আর 00। এখান থেকে আমাকে বের করতে বি কত টাকা পাবে। তাহলে বির ভ্যালু হলো 4, মানে 4-এর ভ্যালু আমাকে বের করতে হবে। একের ভ্যালু 900 হলে 4-এর ভ্যালু হবে 4, 9, 36, 00, 3600। অপশন বি। দুটি সংখ্যার গসাগু লসাগুর গুণফল 24, সংখ্যা যদি বিয়োগফল 2 বড় সংখ্যাটি কত? দেখো লসাগু আর গসাগুর গুণফল দেওয়া রয়েছে 24। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি এখান থেকে বলতে পারি আবার a ইন্টু বি ইজ ইকুয়াল টু 24। আবার সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া রয়েছে 2, তার মানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমাকে বের করতে হচ্ছে বড় সংখ্যাটির মান কত, মানে এর ভ্যালু কত। এই টাইপের অঙ্ক তুমি অপশন টেস্টের সাহায্য করতে পারো। একটু ভালো করে লক্ষ্য করো, এ বি কত, দুটো সংখ্যার গুণফল 24। তাহলে আমি যদি একটা সংখ্যাকে 4, 6 ধরি আর একটাকে 4 ধরলে গুণ করলে কত হয়? 4, 6, 24 স্যাটিসফ্যাকশন করলো। কিন্তু উপরটাকে স্যাটিসফ্যাকশন করলে নিচেরটাকেও স্যাটিসফ্যাকশন করতে হবে। দেখো এর জায়গায় যদি 6 বসাও, বির জায়গায় 4 বসাও, বিয়োগ করো, দেখবে 2 স্যাটিসফ্যাকশন করো। তাহলে আমি বলতে পারি এখান থেকে a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে বের করতে হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 6, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 6। নিচে বলছে ক্ষুদ্রতম মান কত তা নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে সিম্পল দশমিকে আনতে হবে, তারপরে তুমি হিসাব করো। প্রথমে রয়েছে 0.5 এর স্কয়ার, তাহলে 5 5 25 হবে 0.25। তারপর এটা 0.49, তাহলে বর্গমূল, তাহলে 0.7, পাশে একটা শূন্য দিয়ে দিলাম। 0. এর ঘনমূল নির্ণয় করতে বলছে, 8 এর ঘনমূল কত? 2, তাহলে 0.2, পাশে একটা শূন্য, পরেরটা 0.23। এখন তুমি এখান থেকে বলতে হবে কোনটি সবচেয়ে ছোট। তাহলে দেখেই বোঝা যাচ্ছে সবচেয়ে ছোট হলো 0.20। 0.20 আমি পেয়েছিলাম কত? এই ঘনমূল করে 0.00, এটি ঘনমূল করে, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। পরীক্ষা এখান থেকে ছোট থেকে বড় সাথে বলতো, বড় থেকে ছোট, বড়টাও বের করতে বলতো, ঠিক এখান থেকে আমরা বের করতে পারবো। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার অঙ্কদের গুণফল 12 এবং সংখ্যার জন্য 36 যোগ করলে সংখ্যাটির অঙ্কদের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক করার জন্য বেস্ট ওয়ে অপশন টেস্ট করা। ফার্স্ট কন্ডিশন নিয়ে টেস্ট করি, বলছে কি অঙ্কদের গুণ করলে 12 হবে। ফার্স্ট অপশন, এ নম্বর অপশন দেখো 3 4 12, বি নম্বর অপশন গুণ করো 3 4 12, 6 দোকানে 12, 6 দোকানে 12। তার মানে প্রথম কন্ডিশন হোল্ড করতে, তাহলে আমাকে কোন কন্ডিশন নিয়ে চেক করতে হবে? এখন দ্বিতীয় কন্ডিশন, মানে সংখ্যার সঙ্গে 36 আমাকে যোগ করতে হবে। আচ্ছা, প্রথমে 43 নিয়ে চেক করছি, 43 এর সঙ্গে 36 আমি যোগ করে দিই, 43 প্লাস 36 যোগ করলে হবে 6 3 9 4 3 7 79। এখন যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটি কি 43 এর ঠিক উল্টো আসছে? যদি 34 আসতো তাহলে আমাদের হতো অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে আসছে না, তাহলে কাটা। একই রকম ভাবে পরেরটা 34, এর সঙ্গে 36 যোগ করতে বলেছে, যোগ করে দাও। 6 4 10, 3 3 6 কে 70 আসলো। এই সংখ্যা 34 কে বদলে গেল, 43 আসলো না, এটাও হবে না, এটা ক্যান্সেল। এবার 62, 62 এর সঙ্গে 36 যোগ করো, 6 2 8, 6 3 9 98। সংখ্যাটা উল্টে নি, তাই এটাও আমাদের হবে না। এবার 26, 26 এর সঙ্গে তুমি 36 যোগ করে দাও, যোগ করলে 6 6 12, 3 2 5 62। দেখো 26 ছিল, এটা উল্টে গিয়ে 62 হলো। তার মানে কি সেকেন্ড অপশনকে আমাদের স্যাটিসফ্যাকশন করলো, সেকেন্ড কন্ডিশনকে। তার মানে সঠিক উত্তর হবে 26। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো তোমাকে যে কোনো মনে রাখতে কোনো না কোনো ফর্মুলাতে যাবে। এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে এটা কোন ফর্মুলাতে যাচ্ছে। দেখো 8.73, 8.7, 8.7 তিনটাই কি 8.7, এটা করতে আমি a বলে ডিনোট করলাম a। পরেরটা 4.27, 4.27 b বলে ডিনোট করলাম। এবার দেখো a হবে তার মানে এটা, এটা তার মানে ab, এখানে b হবে দুটো। এবার একটু তোমাকে সিম্পলিফিকেশন করে দেখো কি হচ্ছে, a কিউব প্লাস b কিউব, আর নিচেরটার থেকে হরের থেকে a স্কয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে দেখা বোঝা যাচ্ছে উভয় একটা ফর্মুলা যাচ্ছে, সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে থাকবে সরি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা কাটাকাটি গেল, তো আলটিমেটলি পড়ে থাকলো কি আমাদের এ প্লাস বি। তার মানে এ প্লাস বি যোগ করলেই আমাদের হবে, এর মান আমি কি ধরেছিলাম 8.73, আর বির মান হলো 4.27। 8 4 12 আর 1 হবে, তার মানে 8 4 12 একে 13। অপশন সি। 1550 টাকাকে দুটি অংশে ভাগ করা হলো 5% 8% হারে, এবং জমি রাখা টাকা 3 বছর পর এত টাকা সুদ হলো, তবে দুটি অংশের পরিমাণ কত? দেখো এই টাইপের অঙ্ক গেলে তোমাকে দেখতে দুটো প্রশ্ন আমাদের জানা, একটা হলো 5% আর একটা হলো 8%। আর ওভারঅল কত পার্সেন্ট যদি আমি জানি সুদের হার, তাহলেই আমরা অঙ্ক করতে পারবো। আর এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হলো অ্যালিগেশন পদ্ধতি করা। তা দুটো পার্ট আমরা জানি, তাহলে ওভারঅল যে সুদের হার সেটা কত সেটা বের করতে পারলেই হবে। সেটা আমি বের করে নিয়ে যাবো। 3 বছরে সুদ হলো 300 টাকা, তাহলে 1 বছরে সুদ হবে 100 টাকা। 100 হলো 1 বছরের সুদ, তাকে টোটালটা দিবে ভাগ করব, মানে প্রিন্সিপালটা দিয়ে ইনটু 100। এই শূন্য এই শূন্য কাটে দাও, তাহলে কাটাকাটি করলে 5 কুড়ি 100, 3 5 15, 5 অক্ষে 5, এখানে হবে 200/31%। এবার তুমি অ্যালিগেশন ইউজ করো। 8 অক্ষে 8, 3 8 24, 8 অক্ষে 8, 3 8 24, 248। 248 এর থেকে 200 বিয়োগ করতে হবে, তার মানে 48/31। এই একই রকম ভাবে 5 অক্ষে 5, 3 5 15, 155, 200 থেকে 155 বিয়োগ করলে 45, নিচে হবে 31। এখানে রেশিও, এটা কাটাকাটি 300 লং 48, 3 15 45। এটা হলো আমাদের দুই ভাগের অনুপাত। এখন কি বলেছে টোটাল টাকা কত? এত টাকা। তাহলে এত টাকা এই যে আমাদের 1550 টাকা ছিল, এই টাকাটাই এখন তাহলে ভাগ হবে কত অনুপাতে? 16:15 অনুপাতে। এখান থেকে কোন ভাগ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে টোটালে কত অনুপাতটা? 6 5 11 1 1 1 2 3 31, এটা টোটালের ভ্যালু অনুপাত হিসেবে। তাহলে এই 31 এর ভ্যালুই দেওয়া রয়েছে 1550, 1550। তাহলে 1 এর ভ্যালু হবে 5 দিয়ে গুণ করলে 155, পাশে একটা শূন্য। তাহলে দুটো ভাগের মান বের করি। তাহলে 1 এর ভ্যালু যদি 50 হয়, তাহলে আমার দরকার 16 এর ভ্যালু বের করা। তাহলে 500 লং 80, 800। আবার 15 এর ভ্যালু বের করা, তাহলে 1 এর ভ্যালু 50, 5 15 75, 750। সঠিক উত্তর সি। এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি 5 দিন। কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি এতদিনে করতে পারে। এ ও বি একত্রে করলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে এ একটি কাজ করে 20 দিনে, মানে 20 দিনে সে করে 1 অংশ কাজ, 1 অংশ। তাহলে একদিনে সে করবে 1/20 অংশ কাজ। তারপরে কি বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে 5 দিনে এই কতটা কাজ করলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/4 অংশ কাজ করলো এই 5 দিন। তাহলে বাকি অংশ কত রইল? তাহলে 1 এর থেকে 1/4 অংকে বিয়োগ করতে হবে বাকিটা বের করার জন্য, সেটা হলো 3/4 অংশ। এই বাকি কাজটা যে 3/4 অংশ কাজ রয়েছে, এই বলছে বাকি কাজ, বাকি কাজ বিয়োগ করে দিলাম। 1 এর থেকে যদি আমরা বিয়োগ করি অংশটা, সেটা বাকি কাজ বের হয়। তাহলে বাকি অংশ হলো 3/4 অংশ। এখন বাকি কাজটা কে করবে? প্রশ্নে বলা রয়েছে বি করবে। সেই বাকি কাজটা বি করে 3/4 অংশ কাজ করে 22.5 দিনে। তাহলে বলতে পারি 3/4 অংশ কাজ করে 22.5, 22.5 মানে কি? 22 দোকানে 44 আর উপরে 1, 45/2 দিন। তাহলে বি দে 1 অংশ কাজ করবে, তাহলে 45/2 ইন্টু 4/3 দিন। 3 15 45, 2 দোকানে 4, তাহলে 15 দোকানে 30 দিনে। তাহলে বি ওই গোটা কাজটা করতে পারে 30 দিনে, আর এ করতে পারে 20 দিনে। এখান থেকে বলছে এবার এ ও বি এ করতে কতদিনে কাজটি করবে? তাহলে এ কাজটা করতে পারে 20 দিনে, আর বি করতে পারে 30 দিনে। তাহলে এখন দুজন যদি একসঙ্গে করে, তাহলে কি করতে হবে? তার মানে যদি এ বি দুজন একসঙ্গে মিলে করে যোগ করে দিতে হবে। এটা যোগ তো টোটাল ইউনিট কাজ হিসাবে হয়। 30 আর 20 এলসিএম হলো 60। তাহলে এর এফিসিয়েন্সি হবে 3 × 60, 3 × 60। তাহলে এ প্লাস বি দুজনের কতটা টাইম লাগবে? টোটাল ইউনিট কাজ 60 আর টোটাল এফিসিয়েন্সি 3 2 5, 5 দিয়ে ভাগ, 5 12 60, তাহলে 12 ডে। অপশন। আর এই টাইপের অঙ্ক যখন তোমাদের দুজনেরটা বেরিয়ে গেল, এ 20 দিনে করে বি 30 দিনে, একসঙ্গে করলে কত টাইম লাগবে? এই জন্য ডাইরেক্ট তুমি ফর্মুলা দিয়ে করে দেবে। এটা হলো এ বি বাই এ প্লাস বি। এ বির মান 20, বির মান 30,
আর 30 আর 20 যোগ করলে 50, এই 0 0 কাটাকাটি যাবে, 5 6 30, একবারে অ্যান্সার বেরিয়ে আসবে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত 3:5। তাহলে কোন প্রকার মুদ্রা কটি রয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। টোটাল মুদ্রা হলো 52টা, কিন্তু এই টাইপের অঙ্কে তোমাকে সবচেয়ে নজর রাখতে কি কি দেওয়া রয়েছে, মুদ্রার সংখ্যা, নাম্বার অফ কয়েন, টোটাল এটা দেওয়া রয়েছে 52। আর এখানে অনুপাতটা কি দেওয়া রয়েছে সেটাও লক্ষ্য করা জরুরি। অনুপাতটা আমাদের দেওয়া রয়েছে প্রাইসের অনুপাত, সেটা হলো 3:5। কি টাকা, সেটা হলো 1 টাকা, আর 50 পয়সা মানে আমরা জানি হাফ টাকা। তাহলে এই যে 50 পয়সা, 1 টাকা এবং হাফ টাকা মানে 50 পয়সার প্রাইসের অনুপাত, মূল্যের অনুপাত দেওয়া হয়েছে 3:5, কিন্তু আমার মেইন ডাটাটা কি দেওয়া রয়েছে, নাম্বার অফ কয়েন, সেটা কয়েনের সংখ্যা আকারে। তাহলে প্রাইসের সঙ্গে কি আমরা সংখ্যা কম্পেয়ার করতে পারবো? কোনোদিনই পারবো না। প্রাইসটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে নাম্বারে। তোমার কাছে মনে করো 3 টাকা রয়েছে, সেটা 1 টাকার কয়েন, তাহলে কয়েনের সংখ্যা হবে কত, 3টে। তোমার কাছে টাকাতে রয়েছে 5 টাকা, সেটি হলো 50 পয়সার কয়েন, তাহলে তোমাকে কয়েনের সংখ্যা কত হতে হবে, আর ডবল হতে হবে, তার মানে 5 দোকানে 10টা, তোমাকে 10টা কয়েন থাকলে তো 5 টাকা হবে, এই হিসাব। তাহলে টোটাল কয়েনের সংখ্যা আমাদের হলো এই অনুপাত হিসাবে 3 আর 10 13, এই 13 মানে টোটাল কয়েন, যার ভ্যালু 52, একের ভ্যালু 4 13 52। আমাকে এখান থেকে বের করতে বলেছে কোন প্রকার মুদ্রা কতটি রয়েছে, নাম্বার বের করতে বলেছে, তার মানে এখানে আমাকে পুট করতে হবে নাম্বারের মধ্যে। তাহলে একের ভ্যালু 4, তাহলে প্রথমটা কত, 3 এর ভ্যালু 3 4 12, পরেরটা 10, তাহলে একের ভ্যালু 4 4 10 40। তাহলে 1 টাকার মুদ্রা রয়েছে 12টি, আর 50 পয়সার মুদ্রা রয়েছে 40টি, 12 আর 40, অপশন সি। 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এত সাথে কোন যোগ করলে পূর্ণবর্গ বলছে, তার মানে নিশ্চয়ই বর্গমূল করতে, কিন্তু বর্গমূল তো যাবে না। কেননা যাবে না? কারণ কিছু যোগ করার পর তো বর্গমূল হবে। 6351, তাহলে যতটুকু করা যায় সেটুকু করে নিচ্ছি। 7 দিয়ে যাও, 7 7 49, 8 দিলে বেশি হয়ে যায়। 13 থেকে 9 বিয়োগ করলে 4, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এখন 51কে আমি নামাবো 1451, 7 এর ডাবল 14। এখন নিয়ে আসতে কিছু গুণ করে করে 1451 এর নিয়ারেস্ট, তাহলে আমি মনে করো 147 দিয়ে নিলাম। 7 7 49 এর 9, 4 7 8 4 4 32, 7 7 আর 3 10, 7 7 49 এর 9, 4 7 8 4 32, সাথে 1029। এখনো দেখি 14 আর 8 দিয়ে দেখো, 8 8 64 4, 4 32 আর 6 38, 8 8 আর 3 11, 8 64 4, 8 32, 8 64 4, 4 32 আর 6 38, 8 64 4 আর 32 6 38, 1184। তাও কাছাকাছি 9 দিয়ে নিতে হবে আমাকে। যখন 9 দিয়ে নেব, কিন্তু তোমাকে এইভাবে 9 বসাতে হবে। 9 নং 81 1, 4 নং 36, 36 আর 8 44, 9 কে 9 আর 4 13, 9 নং 81 1, 4 36 আর 44, 9 13, তাহলে 9 দিলে হবে এখানে আমাদের 1341। বিয়োগ করে দাও, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 110 হলো, অবশিষ্ট রইল 100 ছোট আসলো। তারপরে নিয়ম কি, এটা ভাইটাল নিয়ম, এটা ভালো করে বুঝবে। কত হয়েছিল অ্যান্সার হিসাবে 79, ভাগ তো মিলে নাই, বর্গমূল তো মিললো না, 110 তো অবশিষ্ট রয়ে গেল। তখন আমাকে কি করতে হবে, যে 79 সংখ্যাটা বের হলো তার পরের সংখ্যাটা দিতে হবে। 79 পরের সংখ্যা হলো 80, তার স্কোয়ার করবে। তাহলে 80 স্কোয়ার করলে 6400, 6400 থেকে তুমি 6351 বিয়োগ করে দেবে। 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4টা মিলে তাহলে 49। তাহলে কত আমাকে এখানে দেখো, আরো যদি এর সঙ্গে যদি 49 যোগ করি এই মেইন সংখ্যার সঙ্গে, তার মানে সেটা কি হবে, একটা বর্গমূলের সংখ্যা হবে, একটা বর্গমূল করতে পারবো আমরা তখন। কত যোগ করতে হবে, তার মানে 49 যোগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তখন তুমি ডাইরেক্ট 110 তো বেশি আসলো, অতিরিক্ত আসলো, এর জন্য তো গেল না বর্গমূল, তাই জন্য 6351 থেকে 110 বিয়োগ করে দিলেই হবে। কত বিয়োগ করে বলে যোগের সময় এইভাবে করতে হবে। a plus 2b is equal to 5, কন্ডিশনে দেওয়া রয়েছে a স্কয়ার প্লাস 4b স্কয়ার ইকুয়াল টু 13। এখান থেকে আমাকে ab এর মান বের করতে হবে। স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা ফর্মুলা যা আছে সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, সেটা হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, যার মান 13। আমাদের a প্লাস 2b এর মান জানা, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। 5 5 স্কয়ার 25 মাইনাস 2 দোকানে 4, 4ab ইকুয়াল টু 13।
তাহলে 4ab ইজ ইকুয়াল টু 5 থেকে 3 গেলে 2 4 1 12, তাহলে ab ইকুয়াল টু 3 4 12, তাহলে ab এর মান 3, ab এর মানই বের করতে বলছে আমাদের, অপশন বি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ হয়? তবে 3 ভাগশেষ মানে অতিরিক্ত থাকে, তার মানে 303 এর থেকে আমাকে 3 বিয়োগ করে নিতে হবে, 207, তাহলে এর থেকে 3 বিয়োগ করে নেবে, সেটা হলো 300, এর থেকে 3 বিয়োগ করে নাও 204। এখন এদের এইচসিএফ করলে মানে গসাগু করলে যেটা অ্যান্সার বাড়াবে সেটাই হবে কি, একটা সবচেয়ে বড় সংখ্যা যাই দুটোকেই ভাগ যাবে, তার মানে এদের এইচসিএফ কত সেটাই আমাকে নির্ণয় করতে হবে। এইচসিএফ যখন নির্ণয় করবে, এইচসিএফ নির্ণয় করলে হবে, এছাড়াও অপশনের সাহায্যেও তুমি করতে পারো। তার মানে গসাগু হওয়ার মানে কি, সবচেয়ে বড় এমন একটা সংখ্যা পাবো যা 300কেও ভাগ করলে মিলবে, 204কেও ভাগ করলে, এটাই তো গসাগুর কনসেপ্ট। তাহলে এখান থেকে প্রতিটা অপশন নিয়ে চেক করো 15, সবচেয়ে বড় সংখ্যা নিয়ে টেস্ট করা শুরু করো, সবচেয়ে বড় সংখ্যা হলো 20। এবার নিয়ে টেস্ট করলাম, 20 দিয়ে তো 300কে ভাগ যায়, কিন্তু 204কে সম্পূর্ণভাবে ভাগ যায় না, তাহলে 20 কোনোদিনও 300 আর 204 এইচসিএফ হবে না, মানে গসাগু হওয়া সম্ভব নয়, তার মানে অপশন বি আউট গেল। তারপরে দেখো এবার 15 নিয়ে টেস্ট করো, 17 নিয়ে তো 17কে 17 3 204কে যাচ্ছে, কিন্তু 17 দিয়ে 300কে তো যাচ্ছে না, তার মানে 17 আউট হয়ে গেল। এবার আমরা চেক করবো 15 নিয়ে 300কে ভাগ যায়, কিন্তু 15 দিয়ে 204কে ভাগ যায় না, তার মানে 15 হওয়া সম্ভব নয় গসাগু নিশ্চয়ই কি দুটো তো ভাগ যেতেই হবে, কিন্তু সবচেয়ে বড় যেটা দিয়ে ভাগ দেবে সেটা গসাগু, তাহলে 3টা আউট হয়ে সঠিক উত্তর হবে অপশন সি। চেক করে দেখতে পারো, 300কে যদি 12 দিয়ে ভাগ করো, 12 দোকানে 24, 6 7 5 বরং 7 মিলে যাচ্ছে, 12 দিয়ে ভাগ করলে 12কে 12 আর 84, 7 বরং 84, 12 দিয়ে ভাগ করলে দুটোই মিলছে, এবং 12 হলো সবচেয়ে বড় সংখ্যা যা 300 এবং 204 দুটোকেই ভাগ করলে মিলে, তার জন্য আমাদের এদের এইচসিএফ হবে 12, তাহলে সঠিক উত্তর অপশন সি। আর যদি মনে করো 12 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা ছোট 6 দিয়েও মিলতো, তাহলে কিন্তু 6 আমি নিতে পারবো না, কারণ কি গসাগুর সবচেয়ে বড় যেটা দিয়ে এই দুটোকে ভাগ যাবে সেটাই হবে অ্যান্সার। নেক্সট হলো সরলতম মান নির্ণয় করতে বলেছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, এদের আমরা লসাগু করে নেই, হরগুলো যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা কি করি, লসাগু করি, নিচে যে হরগুলো থাকে তাদের লসাগু করি, সেটাই আমি করব। কি দেওয়া রয়েছে, a মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ বি মাইনাস, এর লসাগু করলে আমি পাবো a মাইনাস বি সি মাইনাস এ, সবগুলোই চলে যাবে বি মাইনাস সি। দেখো এখন দেখো প্রথমে কি রয়েছে, a মাইনাস বি সি মাইনাস এ, এই যে এটা মিলে গেল, তাহলে অতিরিক্ত থাকলো কত, বি মাইনাস সি, তাহলে এটাকে দিয়ে এটা গুণ করতে হয়, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। একই রকম ভাবে a মাইনাস বি আর বি মাইনাস সি চলে গেল, পড়ে থাকলো সি মাইনাস এ দিয়ে সি প্লাস এ কে, পরেরটা ঠিক একই ভাবে সি মাইনাস এ চলে গেল, বি মাইনাস সি চলে গেল, আর পড়ে থাকলো এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে। এখন দেখো নিচে যা আছে তাই, আর উপরেটা দেখো ফর্মুলা যা আছে, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং শেষেরটা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লেখা দেখো উপরে কাটাকাটি যাচ্ছে সব, তাহলে আলটিমেটলি উপরে 0, নিচে এই টার্মটা রয়েছে আমি আর লিখলাম না, তাহলে উপরে যদি শূন্য থাকে, নিচে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে ভাগ করলে অ্যান্সার অবশ্যই শূন্য, তার মানে সঠিক উত্তর অপশন বি। নিম্নলিখিত কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত, KNO3 হলো পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। আজকে ক্লাসে এই 33খানা ছিল, 33খানা আমাদের অঙ্ক এবং জিকে মিলিয়ে, এবং সেগুলো সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলে এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।